সবাইকে স্বাগতম। আজকে আমাদের থিওরি ক্লাসের দ্বিতীয় ক্লাস, তাই না? আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস। আমরা প্রথম ক্লাসগুলোতে যেগুলো জানছি তো অনেকেই হয়তো আসে নাই, আজকে হয়তো অনেকে আসছে, তাই না? আমরা দ্বিতীয় ক্লাস জানবো। The history of computer. যেটা আছে দ্য হিস্টোরি অফ কম্পিউটার, মানে কম্পিউটারের ইতিহাস। কম্পিউটারের ইতিহাস। কম্পিউটারটা কি একদিনে আমাদের হাতে এসে পৌঁছেছে? মোটেও না। বিভিন্ন ধরনের চড়াই উতরাই, বাধা বিপত্তি এড়িয়ে আমাদের এই কম্পিউটার আমরা হাতে পেয়েছি, তাই না? তো সেই ব্যাপারটাই আমরা একটু জানবো যে আসলে এখানে বলতেছে আধুনিক যুগের অত্যাধুনিক আবিষ্কার কম্পিউটারটি দুই একদিনেই মানুষের হাতে এসে পৌঁছেনি। বিশ্বের নামি দামি বিজ্ঞানীদের বহু বছরের গবেষণার ফসল বর্তমান যুগের এই আশ্চর্য কম্পিউটারটি, তাই না? সময়ের সাথে পাল্লা দিয়ে কম্পিউটারটা বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। তারপরে এই কম্পিউটারের নাম কম্পিউটার করা হয়েছে। কম্পিউটার শব্দ অর্থ কি? হিসাবকারী যন্ত্র, তাই না? কিন্তু কম্পিউটার কি শুধু খালি হিসাবে করে? অনেক ধরনের কাজকর্ম করে, যেটা আমরা প্রথম ক্লাসে আমরা এই ব্যাপারগুলা জানতে পারছি, তাই না? তো যাই হোক, কিছুটা আমরা এখানে জানবো। এইখানে যে জিনিসটা আসতেছে এক নম্বরে, সেটা হচ্ছে অ্যাবাকাস। এই যে অ্যাবাকাসটা আসলে কি? প্রথমে কম্পিউটার যে ছিল, সেই কম্পিউটারটা ছিল অ্যাবাকাস। এই অ্যাবাকাস কম্পিউটারটা কেমন ছিল আমি যদি বলি, এখানে বলছে প্রাক ঐতিহাসিক কালে মানুষ গণনার কাজ কি করতো? সম্পাদনের জন্য দড়ির গিট, নুড়ি পাথর, ঝিনুক ইত্যাদি ব্যবহার করতো। মানে আমি যদি সংক্ষেপে এই জিনিসটাকে বলি, আগের মানুষ কিন্তু হয়তো 10 টাকা ছিল, হয়তো একটা দড়ির 10টা গিট দিয়ে রাখতো। 1 টাকা খরচ হয়েছে, একটা গিট খুলে দিছে। মানে ওইভাবে তো আগের মানুষ তার হিসাব কিতাব করতে পারতো না। অথবা পাথর জড়ো করে রাখতো, টাকার সমান পাথর এইভাবে রাখতো আর কি। কেন আমরা তো ছোটবেলায় আমরা ওই যে বাঁশের পই কেটে টাকা রাখছিলাম, হয়তো এখানে কেউ রাখছো কিনা জানি না। হ্যাঁ, রাখছো? আচ্ছা, এই যে যাই হোক, এখন কইটার আছে প্রচলন? এখন বাঁশের ওই যে বাঁশ কেটিয়ে পই, যেমন যে বারান্দায় যে পইগুলো থাকে ওগুলো কেটে টাকাগুলো রাখা হইতো। এখন কি হয়েছে? ব্যাংক, তাই না? মাটির ব্যাংক, প্লাস্টিকের তালার ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক বাহির হয়েছে আর কি। তো যাই হোক, আগের মানুষ এই যে হিসাব কিতাবের কাজগুলা এইরকম ভাবে করতো আর কি। অনেক মানুষ আছে 55 টাকা বলতে পারে না, 2 20, তারপর 10 টাকা, তার উপর 5 টাকা, এইভাবে হিসাব কিতাবগুলা করতো। তো এই যে গিট দিয়ে বা পাথর দিয়ে বা ঝিনুক দিয়ে এই যে বিভিন্ন রকমের যে হিসাব কিতাবগুলা যে মানুষ কন্ট্রোল করতো, এই সিস্টেমটাই ছিল অ্যাবাকাস। আমি যদি আরো একটা উদাহরণ দেই, প্রাইমারিতে গিয়ে দেখবে ওই যে মেয়ে মানুষগুলা যে চুরি যে রাখে, চুরি রাখার ছোট আলাদার মতো থাকে না, এতটুকু থাকে না, ওইখানে দেখবে যে গোল গোল চুরির মতো অনেকগুলা রাখছে ওখানে, প্রাইমারিতে আছে, ওখানে লেখা আছে অ্যাবাকাস। তার মানে ওই ওই যন্ত্রটার নাম অ্যাবাকাস, ওটাও হিসাবের কাজে ব্যবহার হয়েছিল, ঠিক আছে? আবার যদি আমি আরো একটা উদাহরণ দেই, ব্রাকে কারা কারা পড়ছে? ব্রাকে, এখানে ব্রাকে যে এরকম কাঠি নিয়ে আসা হয়েছিল না, মুঠ বেঁধে, বাঁশের কাঠি, তাই না? তা ওইটাও ছিল, সিস্টেমটা ছিল অ্যাবাকাসের সিস্টেম। আমি কি উদাহরণ বুঝাইতে পারছি? তো প্রথম তাহলে এই গণনার কাজগুলা মানুষ এই অ্যাবাকাস সিস্টেমের মধ্যে করত। বুঝে গেছে? অ্যাবাকাসটা কি বুঝা গেছে? আর এবার দিছে নেপিয়ারের হার। নেপিয়ারের হার জিনিসটা কি? যখন সংখ্যা বড় হয়ে গেছে, 25 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 10 100 হয়ে গেছে, তখন মানুষ এটাকে কি করছিল? বিভিন্ন ধরনের ভাগে পরিণত করছিল। কি ভাগ করছিল? দেখা যায় যে 100 টাকা, তাহলে 10 গুণন 10, 10 লেখাটা সহজ, তাই না? 10 লেখাটা সহজ, 10 লেখাটা সহজ না? তাহলে 100 যদি 100 লেখাটা বড়, এই জন্য আগের মানুষ কি করছিল? শর্টকাটে এটাকে 10 গুণন 10 এইভাবে করে তারা বুঝতো যে এখানে 100 আছে। এই যে এই ধরনের সিস্টেম গুলাই হচ্ছে নেপিয়ারের হার। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যা আবিষ্কার হয়েছে, এগুলো কিন্তু এমনিতে হয় নাই,
এগুলা মানুষ পরিস্থিতির পড়ার পরে পরিস্থিতির বাধ্য হয়ে কিন্তু মানুষ এগুলা শিখছে বা আবিষ্কার করছে, তাই না? তো যাই হোক, নেপিয়ারের হাড়টা কি বোঝা গেছে? নেপিয়ার হাড়টা বুঝাইতে পারছি আমি সংক্ষেপে, তাহলে আমি এগুলা না পড়ি। The classification of computer. The classification of computer মানে কম্পিউটারের শ্রেণীবিন্যাস। কম্পিউটারের শ্রেণীবিন্যাসটা আমাদের জানার দরকার আছে। তো তার আগে আমি বলি, এই কম্পিউটার যে থিওরি ক্লাসগুলো আমরা করতেছি, এই ক্লাসগুলো আমাদের কিসের কাজে লাগবে? বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এগুলো কাজে লাগবে, অথবা আরো যে আমরা যে সরকারি যে পরীক্ষাগুলো দেই এই কাজে লাগবে। আবার চাকরির যে ভাইবার পরীক্ষাগুলো যে হয়, ভাইবা পরীক্ষাগুলো যে হয়, দেখা যাচ্ছে যে এই থিওরি ক্লাস 5-7টা করলেই ব্যবহারিকে মানে ভাইবার যে প্রশ্নগুলো আসে সেটা তো অনেক কমন পাওয়া যাবে আর কি, 80% 90% কমন থাকবে, ঠিক আছে? থিওরি ক্লাসটা আমাদের দরকার আছে না? এখানে বলছি কি, কাজের গতি ব্যবহার করে আকৃতির দিক বিবেচনা করে কম্পিউটারের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত কম্পিউটারকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ কাজে ব্যবহার্য কম্পিউটার আর একটা বিশেষ কাজে ব্যবহার্য কম্পিউটার, ঠিক আছে? সাধারণ কাজে কোনগুলো? যেমন এগুলো অফিস আদালত, এগুলো যে দোকানপাট, এগুলো যে কম্পিউটারগুলো ব্যবহার হয়, এগুলো হচ্ছে সাধারণ কাজে ব্যবহার্য কম্পিউটার। আর বিশেষ কাজে কোনগুলা? এই যে মহাকাশযান, তারপর যে অপারেশন করে না, হ্যাঁ। তো যাই হোক, এগুলো বিশেষ কাজে ব্যবহার্য কম্পিউটার। এবার বলছি কি, গঠন ও কার্যপদ্ধতি অনুসারে কম্পিউটারের প্রকারভেদ। এই যে কম্পিউটারের প্রকারভেদগুলো খুব কতটা মানে চাকরির পরীক্ষায় নাও দিতে পারে কাজে, কিন্তু যে ব্যাপারগুলো আমি বলে দেবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওই ব্যাপারগুলো একটু ভালো করে মনোযোগ দিতে হবে। আর সাধারণত আমি তো বলি যে খাতা কলম নিয়ে আসার জন্য বলি থিওরি ক্লাসে। তো যাই হোক, গঠন ও কার্যপদ্ধতি অনুসারে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা যায়, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা সাধারণত আসে, ঠিক আছে? এটা সাধারণত আসে। 1 নম্বরে হচ্ছে কি ডিজিটাল কম্পিউটার, 2 নম্বরে অ্যানালগ কম্পিউটার, 3 নম্বরে হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ আর হচ্ছে হাইব্রিড, এই জিনিসগুলো আমরা একটু জানবো। তো এই এখানে বলছি কি ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার কোনগুলো আমরা বলি না, এই যে বিভিন্ন ধরনের দোকানপাটগুলোকে আমরা কি বলে থাকি যে এটা ডিজিটাল স্টুডিও, ডিজিটাল কম্পিউটার, তাই না? আসলে ডিজিটাল বলতে আসলে কি বোঝায়, ডিজিটাল বলতে আসলে কি বোঝায় জিনিসটা আমরা যদি জানি, তাহলে আমরা এই ডিজিটাল কথাটা ব্যবহার করতে পারবো কিনা এটা মানে বলা যাবে আর কি, বা শেখা যাবে। ডিজিট থেকে ডিজিটাল কথাটা আসছে। ডিজিট মানে হচ্ছে সংখ্যা বা নাম্বার, যেটাকে আমরা বলি ইংলিশে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে যেই ডিভাইসগুলো বা হার্ডওয়্যারগুলো ব্যবহার হয় সেগুলো ডিজিটাল, সোজা হিসাব। কি বললাম আমি আবার বলতেছি, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা হচ্ছে না, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা হচ্ছে না, এই 10টা সংখ্যা ব্যবহার করে যে ডিভাইসগুলো বা যে যন্ত্রগুলো বা যে হার্ডওয়্যারগুলো তার কাজ সম্পাদন করে, ওই জিনিসটাই ডিজিটাল, সোজা হিসাব, ঠিক আছে? এখন এই কম্পিউটার ডিজিটাল কিনা, কম্পিউটার ডিজিটাল কিনা? 100% ডিজিটাল। কেন? তার নাম্বার আছে তো, 0 থেকে 9 পর্যন্ত নাম্বার আছে তো, নাম্বার আছে না? আমার কথাগুলো কি বুঝা যাচ্ছে? তো এই ডিজিটাল, তাহলে এই ঘড়িটা কি, যে ঘড়িটা যেখানে আছে, হ্যাঁ 100% ডিজিটাল। কেন? ডিজিট ব্যবহার হচ্ছে, ওখানে নাম্বারিং হচ্ছে, কিন্তু আমার এই ঘড়িটা মোটেও ডিজিটাল না, মানে এখানে নাম্বার নাই তো, আছে? এই ফ্যানটা কি ডিজিটাল? মোটেও না। কেন? এত নাম্বার ইউজ করতেছে না। কিন্তু এসিটা যদি বলি, এসি 100% ডিজিটাল। কেন? আমি কত টেম্পারেচারে রাখবো, কত সেন্টিগ্রেড দেব, তাই না, কত ফারেনহাইট দেব, সেখানে আমার ডিজিট ব্যবহার করতেছি, আমি নাম্বারটা ওখানে দিয়ে দিচ্ছি যে আমি 25 সেন্টিগ্রেড দেব বা 20 সেন্টিগ্রেড দেব, তাই না? এসিটা 100% কি ডিজিটাল, আর এই ফ্যানটা তাহলে ডিজিটাল নয়।
তাহলে আমরা কি বুঝাইতে পারছি জিনিসটা যে ডিজিটাল জিনিসটা কোনটা আসলে? হ্যাঁ, কিন্তু জি জি, যেগুলো সংখ্যা ব্যবহার করে তার কাজ সম্পাদন করবে, সোজা হিসাব। তাহলে মোবাইল গুলা কি ডিজিটাল কিনা? অবশ্যই ডিজিটাল, তাই না? তাহলে এইভাবে আমরা ডিজিটাল জিনিসটিকে আর আমাদের কি হারাবে? ডিজিটাল কোন? তাহলে আমরা ডিজিটাল স্টুডিও বলতেছি, বলা যাবে না? কেন যাবে না? ওখানে কম্পিউটার আছে তো, তাই না? নাম্বার ইউজ করা হয়তো, তাই না? তো এখানে একটা কমন কথা আছে, সেটা হচ্ছে যে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করবে, মানে বিদ্যুৎ কিন্তু গ্রহণ করবে, ডিভাইসগুলো কিন্তু বিদ্যুৎ গ্রহণ করবে অবশ্যই, কিন্তু তার ফলাফলটা প্রকাশ করবে নাম্বার দিয়ে। এটা আছে ডিজিটাল। যেমন এই ফ্যানটাও কিন্তু বিদ্যুৎ গ্রহণ করতেছে না? গ্রহণ করে তার ফলাফলটা কি সংখ্যা দিয়ে প্রকাশ করাচ্ছে? না। তো এই বিদ্যুৎ গ্রহণ করার ফলে যদি তার ফলাফলটা যদি সংখ্যা দিয়ে প্রকাশ না করায়, তাহলে সেটা অ্যানালগ। সেটা কি? অ্যানালগ। আর যদি বিদ্যুৎ গ্রহণ করার পর যদি সেটা সংখ্যায় প্রকাশ করে, তাহলে সেটা কি হবে? ডিজিটাল। এবার কি বুঝতে পারছি অ্যানালগ ডিজিটালের পার্থক্যটা? সোজা হিসাব। এখন হাইব্রিডটা কি হবে? দুইটা সংমিশ্রণ করে যেটা ফলাফল প্রকাশ করবে, সেটা হচ্ছে হাইব্রিড। সেটা কি? দুটা জিনিস কি করবে? সংমিশ্রণ করবে, করিয়া তার ফলাফল প্রকাশ করবে, সেটা হচ্ছে হাইব্রিড। ডিজিটাল চিনলাম, তাই না? তাহলে অ্যানালগটাকে আর ব্যাখ্যা দেওয়া লাগবে? মোটেও না। হাইব্রিড কি? আমরা সাধারণত এটা জানি যে হাইব্রিড ধান, হাইব্রিড ভুট্টা, এই ধরনের আমরা কথাবার্তা শুনি, তাই না? হাইব্রিড মানেই হচ্ছে উচ্চ ফলনশীল। হাইব্রিড মানে উচ্চ ফলনশীল, ঠিক আছে? অনেক হুন্ডায় দেখবে কাটাও আছে, নাম্বারেও আছে। কাটা নাম্বার দুটো আছে, যেমন এই অ্যাপাচি গাড়িতেই আছে। অ্যাপাচি গাড়িতে কাটা দেখবে, গাড়িটা কত স্পিডে যাচ্ছে কাটা দিয়ে দেখাচ্ছে। আবার মিটারে দেখা যাচ্ছে যে আবার, হ্যাঁ, দুইটা অনেক সময় দেখা যায়, ওগুলা তাহলে হাইব্রিড, ঠিক আছে? তো যাই হোক, এই কম্পিউটারও এরকম আছে হাইব্রিড, যেটা অনেক ধরনের, মানে অনেক শক্তিশালী আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? আকার আকৃতির দিক থেকে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা যায়। এই প্রকারভেদটা আমি দেব সুন্দরভাবে, সমস্যা নেই। 1 নম্বর আছে সুপার কম্পিউটার, 2 নম্বর হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, 3 নম্বর হচ্ছে মিনি কম্পিউটার, 4 নম্বর হচ্ছে মাইক্রো কম্পিউটার। এই প্রকারভেদগুলো আমাদের একটু জানার দরকার আছে, কেন আমরা কোন কম্পিউটার ব্যবহার করতেছি সেটা আমাদের জানার দরকার আছে না? সেটা আমাদের জানার দরকার আছে। আচ্ছা, তার আগে আমি একটু স্টুডেন্ট গুলাকে একটু দেখাই, তোরাও একটু থাকো ক্লাসের মধ্যে নাকি? কারণ ভিডিওতে শুধু খেলে দেখা যাচ্ছে যে আমি থাকতেছি, তাই না? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? কিছু সময় থাকো, একটু সময় যাই হোক, তাহলে আমরা এবার কম্পিউটার আবার কি জানলাম? 4 ভাগে ভাগ করা যায় কম্পিউটার, তাই না? তাই 1 নম্বর আছে কি? আবার সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার কি? প্রতি সেকেন্ডে কয়েক কোটি গাণিতিক কার্যাবলী সম্পাদনে সক্ষম। মানে সুপার কম্পিউটার বর্তমানে বাংলাদেশে এখনো আসে নাই। অনেক ক্ষমতা সম্পন্ন এই সুপার কম্পিউটার। এখানে দেখা যাচ্ছে যে একটা পিসি, অথচ ব্যবহারকারী অনেক। এগুলোতে টার্মিনাল লাগা থাকে। টার্মিনাল গুলা কি? টার্মিনাল হচ্ছে মাউস কিবোর্ড আর মনিটর। মাউস কিবোর্ড আর মনিটর, হয়তো তার দিয়ে বার করে টার্মিনাল করছে। টার্মিনাল মানে তো সংযোগস্থল, এটা জানো তো সবাই, যেখানে আসি সংযোগ হয় সেটা হচ্ছে টার্মিনাল। এইরকম বিভিন্ন রকম টার্মিনাল থাকে, শুধু ব্যবহারকারী শুধু মাউস কিবোর্ড আর মনিটর থাকে ওর কাছে, পিসি থাকে না। পিসি হয়তো লাইন দিয়ে একটাতে দেওয়া আছে সুপার কম্পিউটার। তো এইভাবে অনেকজন 5 থেকে 6 হাজার লোক কাজ করা যায় একটা কম্পিউটারের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে, এগুলো হচ্ছে সুপার কম্পিউটার। তো সুপার কম্পিউটারে এখানে প্রোগ্রামের কিছুটা দেওয়া আছে, রে1 এক্সএমপি, এগুলোর সমস্যা নেই, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা কি?
এই সুপার কম্পিউটারের চেয়ে একটু গতি কম আর কি, কিন্তু এটাও ওই ধরনের প্রায় ওই রকমই ক্ষমতা সম্পন্ন কম্পিউটার আর কি। এগুলোকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। এবার হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কি? এই মেইন ফ্রেমের চেয়ে একটু ছোট, সেগুলো হচ্ছে মিনি কম্পিউটার। এগুলোতেও কিন্তু টার্মিনাল ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে? এবার হচ্ছে মাইক্রো কম্পিউটার। 70-এর দশকের শেষার্ধে মাইক্রো প্রসেসর, এই যে আমরা যেগুলো ব্যবহার করতেছি এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। তো প্রকৃতপক্ষে এখানে আমি একটা জিনিস দেখাবো, একটু এইটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে কম্পিউটারের প্রকারভেদ। আচ্ছা, এখানে ফন্টগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আছে কম্পিউটার, তারপরে অ্যানালগ, হাইব্রিড, ডিজিটাল। এই ডিজিটাল কম্পিউটার আবার হচ্ছে 4 প্রকার: সুপার, মেইনফ্রেম, মিনি, মাইক্রো। এখানে কিন্তু দেওয়া আছে, এটা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এটা ঠিক করে দেবো, সমস্যা নেই। তো তারপরে মাইক্রো কম্পিউটার আবার হচ্ছে 3 প্রকার: ল্যাপটপ, সুপার মাইক্রো, ডেস্কটপ। এটা কিন্তু হ্যাঁ, এজন্য হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা কোন কম্পিউটার ব্যবহার করতেছি, তাই না? এটা প্রশ্ন জাগে না মনের মধ্যে? আমরা কোন কম্পিউটার ব্যবহার করতেছি, এটা আমাদের প্রশ্ন জাগে কিনা মনের মধ্যে? আমরা সাধারণত এই ডেস্কটপ আর ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি? এই যে যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো ডেস্কটপ, আর আমি যেটা এই যে এটা ইউজ করতেছি এটা হচ্ছে ল্যাপটপ। তাহলে দেখো, আমরা কম্পিউটারের একেবারে শেষ প্রকার ব্যবহার করতেছি, তাই না? আমরা যদি হিসাব করে দেখি ডিজিটালের নাতি, এরকম মনে হচ্ছে না মানে ইয়েটা, প্রকারভেদটা? তাইলে সবার মানে সবচেয়ে নিম্নমানের কম্পিউটারগুলো আমরা ব্যবহার করতেছি, তাই না? তো যাই হোক, আমরা কি ক্লাসে আজকে আরেকটু আগাবো? হ্যাঁ, ক্লাস কি আগাবো আজকে আর একটু, না স্টপ দেবো?